কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে, দ্বিতীয় পর্যায়, পর্ব ৫৪। জরুরি অবস্থার সময় পশ্চিমবঙ্গে একটা কমিটি গঠন করা হয়েছিল, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ অ্যান্ড ডেমোক্রেটিক রাইটস। কমিটির আহ্বায়ক ছিলেন প্রফুল্লচন্দ্র সেন, অরুণ প্রকাশ চ্যাটার্জি ও ভক্তিভূষণ মণ্ডল। ৬৩ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠিত হয়। তাতে অন্যান্যদের মধ্যে আমিও একজন সদস্য ছিলাম। কমিটি ঠিক করল ৫ দফা দাবির ভিত্তিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান হবে। তারপর সেই স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এই ৫ দফা দাবি ছিল: জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে, সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে, সমস্ত দমনমূলক ব্যবস্থা, বিশেষ করে ৩৮তম সংবিধান সংশোধনীর পর যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে, দমনমূলক আইনসমূহ বাতিল করতে হবে এবং সংবাদপত্রের উপর থেকে সেন্সর ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় সরকার হঠাৎ লোকসভা বাতিল করে ১৯৭৭ সালের মার্চ মাসে দেশে সাধারণ নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করল। ইন্দিরা গান্ধী বেতার ভাষণে বললেন, অনুমোদিত রাজনৈতিক দলগুলি যাতে ন্যায়সঙ্গত রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারে তার জন্য জরুরি অবস্থা শিথিল করা হবে। বিরোধীরা সঙ্গে সঙ্গে দাবি করল যে ন্যায় ও অবাধ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এম বাসবপুন্নাইয়া, সমর মুখার্জি এবং আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে সকল রাজবন্দীদের মুক্তি দাবি করি। ইন্দিরা গান্ধী বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিলেন বলে মনে হলো না। একই দিনে জনতা পার্টির এক প্রতিনিধি দলও ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে একই দাবি করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে লোকসভা নির্বাচন ঘোষণার কয়েকদিনের মধ্যেই সংগঠন কংগ্রেস, ভারতীয় লোকদল, সমাজবাদী দল এবং জনসংঘ দল ঐক্যবদ্ধভাবে জনতা পার্টি নামে এক দল গঠন করে, যার নেতৃত্ব দেন জয়প্রকাশ নারায়ণ। বস্তুত দেশের সেই জটিল ও কঠিন সন্ধিক্ষণে জয়প্রকাশ নারায়ণ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও চাপা ক্ষোভকে গোটা দেশ জুড়ে এক সংগঠিত রূপ দেবার এবং দেশের হৃত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নিয়ে জয়প্রকাশ নারায়ণ যেভাবে নেতৃত্বদানে এগিয়ে এসেছিলেন তা অবশ্যই স্মরণীয়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে ক্রমবর্ধমান স্বৈরতান্ত্রিকতা তাকে দেশের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্টই উদ্বিগ্ন করে তুলেছিল। জরুরি অবস্থা জারি হওয়ার অনেক আগে থেকেই তিনি পথে নেমেছিলেন মানুষকে আশু বিপদ সম্পর্কে সচেতন করার জন্য। তার ফলে কংগ্রেস সরকার, কংগ্রেসি সমাজ বিরোধীদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তবু তাকে দমানো যায়নি। জরুরি অবস্থা ঘোষিত হওয়ার আগেই কলকাতায় তার উপর হামলা হয়। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এক সভায় যোগ দিতে গেলে কংগ্রেসিরা তার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। একটি মেয়েকে গাড়ির ওপর তুলে দেওয়া হয় অসভ্যতা করার জন্য। জয়প্রকাশ নারায়ণ তখনও গাড়ির মধ্যে বসে রয়েছেন। এইসব নারকীয় ও গভীর লজ্জাজনক গুন্ডামিকে সেদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যের কংগ্রেসি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ অফিসার। আমরা সে সময় তাকে নিয়ে ব্রিগেডে এক বিশাল জনসভা করেছিলাম। পরে কলকাতার দক্ষিণ থেকে উত্তর এক সুবিশাল মিছিল পথ পরিক্রমা করে। কলকাতা তথা পশ্চিমবঙ্গে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ও সংগ্রামী মেজাজের রূপ দেখে জয়প্রকাশ নারায়ণ আমাদের বলেছিলেন যে তিনি সারা ভারতে ঘুরছেন, কিন্তু এত বিশাল জনসমাবেশ ও মিছিল আর কোথাও দেখেননি। যাই হোক, লোকসভা নির্বাচনের ঘোষণার পর জয়প্রকাশ নারায়ণ ও অন্যান্য অনেক কংগ্রেস বিরোধী নেতৃবৃন্দ মুক্তি পেলেন, তবু আরো অনেকে রয়ে গেলেন জেলের ভিতরে। স্বল্প সময়ের মধ্যেও জয়প্রকাশ দেশ জুড়ে মানুষের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার উদ্যোগ নিলেন এক চরম স্বৈরতন্ত্রী ও শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই। সিপিআইএম সিদ্ধান্ত নিল যে জনতা পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করা হবে, যখন বুর্জোয়া গণতন্ত্রের ন্যূনতম অধিকারটুকুও লুণ্ঠিত।
তখন তা ছিনিয়ে আনার লড়াইয়ে প্রতিটি গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল ও ব্যক্তির ঐক্যবদ্ধ হওয়াটাই ইতিহাস সম্মত। ইন্দিরা গান্ধী অবশ্য জনসভায় বলতে লাগলেন, তিনি নির্বাচন ঘোষণা করেছেন, এতে প্রমাণ হয় যে তিনি গণতন্ত্রী। ইতিহাসে দৃষ্টান্ত রয়েছে যে পৃথিবীর অনেক দেশেই ডিক্টেটররা নির্বাচন করেছেন নিজেদের স্বার্থে এবং নির্বাচনের মাধ্যমে নিজেদের একনায়কোচিত ক্ষমতাকে তারা আরো বেশি প্রতিষ্ঠিত করেছেন। পরিস্থিতি ইন্দিরা গান্ধীকে কিছুটা বাধ্য করেছিল বটে, কিন্তু তিনিও নির্বাচন ঘোষণা করেছিলেন মূলত নিজের একনায়কতন্ত্রী ক্ষমতাকে প্রতিষ্ঠিত ও দীর্ঘস্থায়ী করার জন্য। তাছাড়া অবাধ ও ন্যায় নির্বাচনের সুযোগটাই বা কোথায়? জরুরি অবস্থা কিছুটা শিথিল করা হয়েছে, কিন্তু চারদিকেই সন্ত্রাস, আতঙ্কের চাপা আওয়াজ। পশ্চিমবঙ্গে বহু জায়গায় নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বহু জায়গায় সিপিআইএম এর নেতৃবৃন্দ, কর্মী, দরদিরা সেই যে এলাকা ছাড়া হয়েছেন, নির্বাচনের আগেও সেখানে ঢুকতে পারেননি। সিপিআইএম এর বহু রাজনৈতিক বন্দীকে প্রতিশ্রুতি দিয়েও মুক্তি দেওয়া হয়নি, এমনকি নতুন করে মিসায় গ্রেপ্তারও করা হয়েছে। নির্বাচনের কয়েকদিন আগে রাজ্যের বিভিন্ন স্থানে আমাদের কর্মীদের ও সমর্থকদের উপর নতুন করে হামলা শুরু হলো। সে সময় আরও একটি নতুন ঘটনা ঘটল। রাজ্যের বিভিন্ন স্থানে হাজার হাজার জাল ব্যালট পেপার পাওয়া যেতে লাগলো। পরিকল্পনা মতো কংগ্রেস সরকার এগুলি ছাপিয়েছিল, কিন্তু খবর ফাঁস হয়ে যায়। বিশেষ করে উত্তরবঙ্গে এই ঘটনা ঘটে। ক্ষুব্ধ জনতার কাছে অন্তত একজন উচ্চপদস্থ অফিসার, সম্ভবত জলপাইগুড়িতে তিনি কর্মরত ছিলেন, স্বীকার করেন যে এই অভিযোগ সত্য। আমি যাদবপুর কেন্দ্রের এক বান্ডিল ডুপ্লিকেট ব্যালট পেপার নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের সঙ্গে দেখা করে এর কারণ জিজ্ঞাসা করি, কিন্তু তিনি কোনো সদুত্তর আমায় দিতে পারলেন না। তিনি শুধু বললেন যে এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের এই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের ঘাড়েই দোষ চাপালেন। নির্বাচন হলো শেষ পর্যন্ত, ফলাফল বেরোনো শুরু হলো। রায়বেরিলি কেন্দ্রে ইন্দিরা গান্ধী পরাজিত হলেন জনতা পার্টির প্রার্থী রাজনারায়ণের কাছে এবং ৫৫,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে। লোকসভায় জনতা পার্টি পেল ২৭০টি আসন, সিপিআইএম পেল ২২টি আসন, কংগ্রেস পেল ১৫২টি আসন। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস পেল মাত্র ৩টি আসন। এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে যে সিপিআইএম প্রার্থীরা জিতলেন তারা হলেন দীনেশ জোয়ারদার, শশাঙ্ক সান্যাল, রেণুপদ দাস, বিভা দাস গোস্বামী, মুকুন্দ মণ্ডল, জ্যোতির্ময় বসু, সোমনাথ চ্যাটার্জি, সমর মুখার্জি, শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য, দীনেন ভট্টাচার্য, বিজয় মোদক, যদুনাথ কিস্কু, অজিত সাহা, কৃষ্ণচন্দ্র হালদার, রবীন সেন, সরদীশ রায় ও গদাধর সাহা। লোকসভায় জনতা পার্টির সংসদীয় নেতা নির্বাচিত হলেন মোরারজি দেশাই। তিনি দেশের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। স্বাধীনতার পর এই প্রথম দেশে কংগ্রেসের একচেটিয়া শাসনের অবসান ঘটল। পরাজিত হলো স্বৈরতন্ত্র। দেশ থেকে জরুরি অবস্থা ও মিসা সহ আরো কালাকানুন প্রত্যাহৃত হলো। এক দমবন্ধ করা সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্তির জন্য মানুষ ইতিহাস রচনা করল। কেন্দ্রের ক্ষমতায় কংগ্রেসি শাসনের অবসানের প্রক্রিয়া শুরু হবার মধ্য দিয়ে ভারতের রাজনীতি ও ইতিহাস এক নতুন পর্যায়ে প্রবেশ করল।